মহান স্রষ্টা রব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছেন। আপনাদের সুস্থতা কামনা করি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষকেই মহান স্রষ্টা সুস্থ রাখেন, ভালো রাখেন। দৈনন্দিন জীবনযাপন তাদের শান্তিময় হোক। আপনাদেরই দোয়াতে মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বাড়িতে সকলে ভালো আছে। আজ আপনাদের কাছে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের কথার কিছু প্রশ্নর জবাব দেওয়ার উদ্দেশ্য করে আপনাদের কাছে হাজির হয়েছি। তবে বিভিন্ন জায়গায় খবর পাচ্ছি, গত জুম্মাতেও বলেছিলাম, নতুন করে আবার পানি ছাড়াতে বিভিন্ন জায়গা বন্যা কবলিত অবস্থাতে মানুষ বড় ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত। মানুষের ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে এবং তাদের গৃহপালিত পশু থেকে শুরু করে এবং বড় বড় মানুষ এবং বিশেষ করে বয়স্ক বাবা মা থেকে আব্বা আম্মা থেকে শুরু করে সকলে একটা বড় বিপদের মধ্যে দিয়ে জীবনযাপন করছে বন্যা কবলিত এলাকাগুলো। তাই আমি মহান স্রষ্টার কাছে দোয়া করি দ্রুত যাতে পানি নেমে যায় এবং ওই এলাকার মানুষগুলো যাতে নিরাপদ ও সুস্থভাবে বাঁচতে পারে। মহান স্রষ্টার কাছে দোয়া করি এবং যেনারা হুকুমতের দায়িত্বে আছে তারা যাতে ঠিকভাবে গুরুত্ব দেয় এই আশা একজন নাগরিক হিসাবে রাখছি। কিন্তু দুঃখের বিষয়, আগে থেকে পরিকল্পনা যদি মানুষ আমরা ঠিকভাবে করি, দুটো বিষয়কে যদি আমরা এই দিকে খেয়াল করি তাহলে এই দুর্যোগ থেকে অনেকটা বাঁচা সম্ভব হয়। এক হচ্ছে আমরা দেখতে লেগেছি নিজেদের কিছু সাধ্যসিদ্ধ মানুষ নিজেদের স্বার্থে পুকুর থেকে শুরু করে খাল বিল থেকে শুরু করে সব ভরাট করে সেখানে বড় বড় বাড়ি বা শপিং মল বিভিন্ন জিনিস করে ফেলছে এবং খালগুলো যেগুলো আছে ঠিকভাবে সংরক্ষণ, ঠিকভাবে খনন না হওয়ার জন্য এই বন্যার সময়গুলোতে মানুষ বিপদগ্রস্ত হয়। তো এইগুলোকে একটু মনে হয় গুরুত্ব দেওয়া দরকার। যারা দায়িত্বশীল ব্যক্তি নেতৃত্বে যারা আছে তাদের খেয়াল রাখা দরকার এবং কংক্রিট বাঁধ না থাকার জন্য অনেক জায়গায় বাঁধ ভেঙে যেও মানুষ বিভিন্ন বন্যার কবলিত মধ্যে মানুষ বিপদগ্রস্ত হয়। বিশেষ করে মুর্শিদাবাদ এলাকাগুলো, মালদা এলাকাগুলোই এগুলো শোনা যায়। তা এ থেকে যাতে মানুষ পরিত্রাণ পায়, এটা যেমন স্রষ্টার কাছে দোয়া চাইবো, আমরা মানুষ হিসাবেও যারা দায়িত্বে আছে তাদেরও দায়িত্ব আকারে গুরুত্ব সহকারে দেখা দরকার। তো যাক, আসেন আমরা মূল যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের দিকে ফিরে আসি। আমরা প্রশ্ন উত্তর পর্বের দিকে যাচ্ছি। আপনাদের মূল্যবান প্রশ্ন করেন, আমি চেষ্টা করব যথাসাধ্য আপনাদেরকে সৎ পরামর্শ দেবার এবং উত্তর দেবার। আমরা যারা তরুণ প্রজন্ম নওশাদ ভাইদের থেকে শুরু করে রাজনীতি অবশ্যই আপনাদের এই কথাটা শুনে ভালো লাগলো, কারণ নওশাদ সিদ্দিকী মধ্যে একটা জিনিস যেটা সবাই দেখছে বা এর জন্য আমি নিজেও খুবই গর্বিত এবং আমিও চাই নওশাদ সিদ্দিকী এই ধারাবাহিকতাটা ধরে রাখুক। রাজনীতি মানুষের জন্য, রাজনীতি রাষ্ট্রের জন্য। রাজনীতি আর ধর্মনীতি, ধর্মগুরু আর রাজনীতির নেতা দুটো কিন্তু এক নয়। রাজনীতি যে করতে নেমেছে নওশাদ, মানুষের রুজি রুটি, শিক্ষা, স্বাস্থ্য, মানুষের দৈনন্দিন চাওয়া পাওয়াকে নিয়ে এবং দেশের সার্বভৌমত্বকে নিরাপদ কি করে থাকবে এর জন্যে যে রাজনীতি হওয়া দরকার সেটা নওশাদ সিদ্দিকী করছে। আমরা ইতিহাসে পড়েছি হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ইয়াসরিব মদিনা শরীফে গিয়েছিলেন, মদিনা শরীফে তখন ইহুদি সম্প্রদায় ছিলেন 70% প্লাস এবং অগ্নি উপাসক ছিল, মূর্তি পূজারী
ভিন্ন বহু ধর্মের মানুষ ছিল। সেখানে তিনি গিয়েও মানুষকে রাষ্ট্র ও রাজনীতি যে হওয়া দরকার, কিভাবে রাষ্ট্র পরিচালনা হওয়া দরকার, এই প্রশিক্ষণ দিয়েছিলেন। ইহুদি থেকে শুরু করে সর্বধর্মের মানুষেরা হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সর্বধর্মের মানুষের নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থান, তাদের বাইরের রাষ্ট্র থেকে নিরাপদ এবং বিজনেস, আর্থিক কাঠামো কি করে বাড়বে, এই যে পলিসি, এই সমস্ত কিছুকে দেখে তারা খুবই খুশি হয়ে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলেছিলেন যে আপনাকে আমরা আমাদের রাষ্ট্রের প্রধান হিসাবে চাই। তা রাজনীতি এইভাবেই হওয়া দরকার যে ধর্ম মানুষের আস্থা, বিশ্বাস, ভক্তির ব্যাপার, সেটা নিজ নিজ কাছে থাকবে। একটা রাষ্ট্রের প্রধান সে বা রাষ্ট্রের নেতা বা একটা রাজনীতির নেতা যে হবে, তার কাছে হিন্দু, খ্রিস্টান, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, মুসলিম এটা নয়, তার কাছে হবে আমার প্রজা, আমার নাগরিক, আমার হিতাকাঙ্ক্ষী, আমার দরদি। তাদের জন্য যখন আমি নেতা হয়েছি, তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান যেটা সংবিধান দিয়েছে, সেই জিনিসটা মানুষের কাছে তুলে দেওয়া, তাদের জন্য সেই জিনিসটা করা। তাই যে বন্ধু বা ভাই আমার এই প্রশ্ন করেছেন, আমি অত্যন্ত খুশি হলাম যুব সমাজ এর জন্য যে নওশাদ সিদ্দিকী মানুষের হাতে কলম তুলে দিচ্ছে। কেন এটা কলম পৃথিবীর বুকে সব থেকে শক্তিশালী জিনিস, পারমাণবিক শক্তির থেকেও শক্তি হচ্ছে কলম। এই কলম যে কি করতে পারে, এই কলমের যে কত পাওয়ার, এটা আমরা ভুলে যাচ্ছি। তাই এটা আমাদেরকে ভাবতে হবে, শিক্ষার দিকে যুব সমাজকে এগিয়ে আসতে হবে, বেকারত্ব দূর করার জন্য মানুষকে বিজনেস পলিসির দিকে এগিয়ে আসতে হবে, এবং দেশকে পৃথিবীর বুকে তুলে ধরার জন্য সমস্ত মানুষকে দেশের সংবিধান অনুযায়ী দেশপ্রেমিক হয়ে উঠতে হবে, দেশকে ভালোবাসতে হবে। এবং ভোট দেবো আমি এমন ব্যক্তিকে যে যেন দেশপ্রেমিক নেতা হয়, দেশের লুটেরা যেন না হয়, এটাকেও মাথায় রাখতে হবে। শামীম মল্লিক প্রশ্ন করছেন, দুর্গাপুর, বারুইপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আরএসএস বিজেপির দ্বারা মুসলিমদের উপর আক্রমণ, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং পুলিশ মন্ত্রী নীরব, কি বলবেন? দেখুন, এটা রাজ্য সরকারের ইশারাতেই হচ্ছে আমি মনে করি। যদি বলেন কেন, রাজ্য সরকার যখন একটা কোনো অ্যাকশন বা কোনো ঘটনা ঘটবে, কোনো অ্যাক্সিডেন্ট বলবেন হয় যদি কেউ বলে, সঙ্গে সঙ্গে সেটাকে যদি কড়া হাতে দমন করে, দ্বিতীয়টা আর কেউ করার সাহস পাবে না। রাজ্য তিনার হাতে, প্রশাসন তিনার হাতে, তিনি যদি ঢিলে না দেয় তাহলে কিন্তু এই জিনিসটা হতে পারে না। আর এটা করছে কেন, এগুলো দেখিয়েই মুসলিম সমাজের কাছে আবার আলেম উলামাদের দ্বারা মেসেজ ছড়ানো হবে, দেখছিস বিজেপি আসেনে, এতে যদি এটা হয় তাহলে বিজেপি আসলে কি হবে, অতএব টিএমসি কে আবার ক্ষমতায় রাখো, শাসককে আবার ক্ষমতায় রাখো। এটা হলো একটা পলিসি। দ্বিতীয় আরেকটা পলিসি হচ্ছে নাগপুরকে খুশি করা হচ্ছে। তোমরা যে চাও গুজরাটের মতো বাংলা হোক, উত্তরপ্রদেশে বাংলা হোক, যেখানে মুসলিমদের ঘরে হত্যা করা হবে, মারা হবে, মুসলিমদের ঘরে মব লিঞ্চিং করা হবে, মুসলমানদের উপরে কোন ঠেসা করা হবে, ওটাও দেখুন আমি করে যাচ্ছি। অতএব দুটো সাইড কাজ কিন্তু রাজ্য সরকার করছে। এক, নাগপুরকে যেমন খুশি করছে, আস্তে আস্তে বিজেপিকে বাংলায় শক্তিশালী করছে, অপর দিকে আবার মুসলিম সমাজের কাছে আলেম উলামা দ্বারা, ইমাম দ্বারা, অর্থাৎ রাজ্য সরকারের পোষা যেগুলো, সব আলেম উলামা নয়, ভুল বুঝবেন না, রাজ্য সরকারের ভাতাপ্রাপ্ত বা কি বলবো ওটাকে, ভাষাটা কি বলি, দালালি খাওয়া যেসব আলেম ওলামা, বক্তা, ইমাম আছে, পীরজাদা আছে, তারা আবার সমাজকে বুঝাবে, এই দেখছিস কিভাবে মারছে, আসেনে যদি এই মারে তাহলে আসলে কি হবে। অতএব এই দুটো সাইডেই কিন্তু রাজ্য সরকার বড় পলিসির সাথে গেম খেলছে। যদি এটাকে কারো অপছন্দ হয়, আমার প্রশ্ন তার কাছে, কেন রাজ্য প্রশাসন নীরব কেন? রাজ্য সরকার যখন ক্ষমতায়, পুলিশ মন্ত্রী তিনি, করা যদি একটা পদক্ষেপ, একটা ঘটনাকে যদি খুব কড়া হবে বিচার করে, ব্যবস্থা নেয়, তাহলে তো বাকি সব জায়গায় বন্ধ হয়ে যায়। কিন্তু না, এটা ছাড় দেওয়া হয়েছে। এই জায়গায় যত দ্রুত মুসলিম সমাজ বুঝতে পারবে যে বিজেপি যেমন আমাদের দুশ্মন প্রকাশ্য, রাজ্য সরকার হলো সেই বিজেপি সরকারেরই তো বোন, অতএব এও আমাদের প্রকাশ্য দুশ্মন না হলেও ছদ্মবেশী আরো ভয়ঙ্কর দুশ্মন। এক তো মুসলিমকে মারছে, আবার ওই কি বলে উগ্র হিন্দুত্ববাদীকে দিয়েও আমাদেরকে মারা হয়ে ভয় দেখানো হচ্ছে। অতএব যত দ্রুত মুসলমান বুঝবে এই ব্যাপারটা, তত দ্রুত মুসলিম সমাজ বাঁচবে, না আরো ভয়ঙ্কর ঘটনা ঘটবে, আরো বিপদ হবে।
আরো কঠিন পরিস্থিতি মুসলমানদের উপর আগামী দিন আসতে চলেছে। এবার আমি বলছি, কে আমার কথা নেবে না নেবে সব তার ব্যাপার। এর এমনি রুবেল শেখ প্রশ্ন করছে, রাজনৈতিক অঙ্গনে একজন আলেমের ভূমিকা কেমন হওয়া উচিত? রাজনীতি অঙ্গনে একটা আলেমের ভূমিকা হওয়া দরকার। রাজনীতিটা কি এটা প্রথম জানা দরকার। রাজনীতিটা কোন দেশে করছি, সেই দেশের গাইডলাইন কি, সেই গাইডলাইনকে সামনে রেখে দেশ ও দেশবাসীর নিরাপত্তার জন্য ভাবা, দেশের সংবিধান গাইডলাইনকে মান্যতা দিয়ে